সুপ্রিয় দর্শক, বিএনপির মিডিয়া সেল আয়োজিত নিয়মিত আয়োজন ফোকাল পয়েন্টের 109তম পর্বে তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। আমাদের আজকের অতিথি হিসেবে থাকছেন অ্যাডভোকেট আহমদ আজম খান, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সভাপতি, জেলা বিএনপি টাঙ্গাইল। আমাদের সাথে থাকছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, পাবলিক প্রসিকিউটর, টাঙ্গাইল জেলা জজ কোর্ট। আমাদের সাথে অতিথি হিসেবে আরো থাকছেন অ্যাডভোকেট আজাদ, সাবেক সভাপতি, টাঙ্গাইল প্রেস ক্লাব। আমি আমাদের আজকের অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি প্রশ্নটি করতে চাই যে অ্যাডভোকেট আহমদ আজম খান স্যারের কাছে। আমার কাছে আপনার প্রথম প্রশ্ন যে আমাদের বলা হয়েছে আমাদের একটি দফায় যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই মূলনীতি কাজ করাটা আসলে কতটা কঠিন, আর বাংলাদেশি জাতীয়তাবাদ এই নীতি কি ধর্মীয় সামাজিক অস্থিরতা দমন করতে কার্যকর ভূমিকা রাখতে পারে কিনা, আর যদি পারে তাহলে আমাদের পদক্ষেপগুলো আসলে কি কি হওয়া উচিত? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত আরো দুজন আলোচক, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ এবং টাঙ্গাইল জেলা বার সমিতির সাবেক সেক্রেটারি, সাবেক সভাপতি, টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপনকে। দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই যে নীতিটি, বিএনপির এই নীতি এতটা সময় উপযোগী যে স্বাধীনতার পর আমরা যে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে মুক্তিযুদ্ধ করেছিলাম, যে রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে এই রাষ্ট্রটাকে স্বাধীন করেছিলাম, যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের বিএনপির আদর্শের জনক, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপর এই স্বাধীনতার পরে আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গত 54 বছর যেভাবে আমরা লড়াই করেছি, সেই লড়াইয়ে আমরা বারবার আমাদের লক্ষ্যকে আমরা ধরে রাখতে পারিনি। আমরা দেখেছি যে স্বাধীনতার পরে 3.5 বছরে আওয়ামী লীগ সরকার এবং সেই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিব এই যে আমাদের সাম্য, এই যে গণতন্ত্র, এই যে মানবিক মর্যাদা, এই যে সামাজিক ন্যায় বিচার, এই আদর্শচ্যুত হয়ে গণতন্ত্রকে বিদায় করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে আমাদের স্বাধীনতার চেতনাকেই ভুলুণ্ঠিত করেছিলেন। আমরা দেখেছি যে এর পরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এলেন, তিনি যখন গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে, পুনর্জীবিত করবার জন্যে যখন সকল রাজনৈতিক দলের অধিকার ফিরিয়ে দিলেন, রাজনৈতিক দলের অধিকারের সাথে সাথে যখন কথা বলার অধিকার, লেখনির অধিকার ফিরিয়ে দেবার জন্যে ওই বাকশালের সময় যে 4টি পত্রিকা বন্ধ করে দিয়ে, 4টি পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে যে সাংবাদিকদের অধিকার যেভাবে নস্যাৎ করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি বললেন যে যার যত খুশি পত্রিকা বের করতে পারবে, অর্থাৎ লেখনির স্বাধীনতা, এই মানবাধিকারের স্বাধীনতা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরিয়ে দিলেন। এই যে সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে যে স্বাধীনতার চেতনায়, এই সামাজিক ন্যায় বিচার জিয়াউর রহমান প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন। এবং এই সামাজিক ন্যায় বিচারে কিন্তু ওই যে আপনি প্রশ্নটা করলেন যে ধর্ম যার যার,
রাষ্ট্রসভার। কিন্তু আমরা দেখলাম পরবর্তী পর্যায়ে এরশাদ স্বৈর শাসক, তিনি ক্ষমতায় এসেই এই দেশে আবার গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে, স্বাধীনতার চেতনাকেই ভুলণ্ঠিত করে ফেললেন। আর 9 বছর আবার আমরা গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা পুনরুদ্ধারের আন্দোলন করলাম। আন্দোলনে নেতৃত্ব দিলেন কে? আন্দোলনে নেতৃত্ব দিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর আন্দোলনে দেশ নেত্রী উপাধি পেলেন, যিনি আপোষহীন নেত্রী উপাধি পেলেন, এখন যিনি গণতন্ত্রের মাতা উপাধিতে ভূষিত হয়েছেন, তিনি সফল হলেন 90-তে এরশাদের পতনের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থানের নায়ক হয়ে গেলেন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। তখন আমরা কিন্তু আবার সেই সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আবার শুরু করলাম যাত্রা। ওই যে আপনার প্রশ্ন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই সবার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমরা বারবার চেষ্টা করলাম। চেষ্টা করে এক পর্যায়ে আবারও জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এই গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে ওই শেখ মুজিব তনয়া শেখ হাসিনা আবারও গণতন্ত্রকে হত্যা করে সেই 2009 সাল থেকে আবার অলিখিত বাকশালের মধ্য দিয়ে 17টা বছর শাসনের নামে একটা কালো অধ্যায়ের সূচনা করে কালো অধ্যায় পার করলেন প্রায় 1.5 যুগের কাছাকাছি সময়ে। অর্থাৎ ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই চেতনাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের যে সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সাম্য, গণতন্ত্র, এগুলোর জন্য আমাদের গত 54 বছর লড়াই করতে হয়েছে। আপনাকে বলতে চাই যে এই লড়াইয়ে কিন্তু বারবার আমরা দেখেছি জিয়া পরিবারকে নেতৃত্ব দেবার জন্য। এবার আমরা কি দেখলাম? জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম জনাব তারেক রহমান, তিনি আবার শপথ নিলেন যে যার মা দেশের স্বৈর শাসককে পরাজিত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন, যার বাবা নিজের এবং পরিবারের জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং বীরোত্তম উপাধি পেয়েছেন, পরবর্তী সময়ে যিনি এই দেশটাকে গড়বার জন্য রাষ্ট্রকে নিজের দায়িত্বে নিয়ে যিনি এই রাষ্ট্রকে মেরামতের জন্য যিনি চেষ্টা করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, সেই বাবার সুযোগ্য সন্তান হয়ে, সেই মায়ের সুযোগ্য সন্তান হয়ে তারেক রহমান শুরু করলেন যে না, রাষ্ট্রকে মেরামত করতে হবে আধুনিকতার আদলে, বিশ্ব সম্প্রদায়ের সাথে বাংলাদেশটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। আর তাই যদি নিয়ে যেতে হয় তাহলে ওই যে আমাদের স্বাধীনতার যুদ্ধের যে চেতনা, যে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ওখানেই আমাদের ওটাকে এই এই পয়েন্টগুলোকে আমরা যদি বাংলাদেশে এস্টাবলিশ করতে পারি, তাহলেই আমরা একটা আধুনিক বাংলাদেশ গড়তে পারবো। তাহলেই ধর্ম যার যার, রাষ্ট্র সবার হবে। তাহলে ধর্ম কিন্তু অনেক, যেমনি আপনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাইরে চাকমা, মারমা, গারো, এরকম বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর আছে। তাহলে সকল ধর্মকে যদি আমরা একই বন্ধনে আনতে পারি, তাহলেই কিন্তু রাষ্ট্রটা সবার হতে পারে। আর সেজন্যে আমরা সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারলেই আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো।
সেই লড়াইয়ের নেতৃত্বটাই দিচ্ছেন আমাদের বর্তমান নেতা দেশনায়ক তারেক রহমান, যিনি নিজেকে তৈরি করেছেন, তিল তিল করে আমাদের বিএনপিটাকে তৈরি করেছেন এবং এখনো চেষ্টা অব্যাহত আছে। তিনি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করবার জন্য 31 দফার যে সংস্কার কর্মসূচি দিয়েছেন, সেখানেই একটা কর্মসূচি হলো রাষ্ট্র যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই ধর্ম যার যার, রাষ্ট্র সবার যদি আমরা করতে পারি, এর জন্যে এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এই বাংলাদেশি জাতীয়তাবাদ তার একটা মূল মন্ত্র। কারণ আমরা দেখেছি 1973 সালে শেখ মুজিব যখন বললেন যে আমাদের জাতীয়তা বাঙালি, তখনই কিন্তু সংসদ থেকে ওই চাকমা মানবেন্দ্র লারমা সংসদ সদস্য তিনি ওয়াকআউট করেছিলেন, বলেছিলেন আমি চাকমা, আমি বাংলাদেশের নাগরিক, কিন্তু বাঙালি হতে পারবো না। তখনই দেখা গেল যে সারা বাংলাদেশে যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী, যারা বাঙালি নয় পাহাড়ি, যারা বাঙালি নয় মারমা, গারো এবং অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তাদেরকে একেবারে উপজাতিতে পরিণত করা হলো, তাদেরকে বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর না পরিণত করা হলো। যে কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি দর্শন দিলেন, যে দর্শনে সারা বাংলাদেশের রাষ্ট্রটা এক হয়ে গেল, যে এখানে সকল ধর্ম থাকবে, সকল জাতি গোষ্ঠী থাকবে, কিন্তু রাষ্ট্রটা একটা থাকবে, একটা। যে কারণে আমরা বাঙালি, আমরা পাহাড়ি, আমরা চাকমা, আমরা মারমা, আমরা কারো, সকলে আমরা বাংলাদেশি। এই যে বাংলাদেশি চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন, এই বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন থেকেই কিন্তু ওই যে প্রশ্নটা, যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই জায়গাটার মিলন ঘটেছে, এই জায়গাটার মোহনায় আমরা এসে দাঁড়িয়েছি। আর সেজন্যই আমি বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কালজয়ী দর্শন থেকে, এই বাংলাদেশি জাতীয়তাবাদের এই কালজয়ী দর্শন থেকেই রাষ্ট্র সকলের জন্য, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই বিষয়টা এসছে, এই মোহনাটা এসছে। এবং আমরা মনে করি এই বাংলাদেশ জাতীয়তাবাদ আমরা সারা বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করতে পারি সকলের হৃদয়ে, তখনই এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই ধর্ম যার যার, রাষ্ট্র সকলের জন্য আমরা উন্মুক্ত করতে পারবো, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো, আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমাদের বিএনপি থেকে আরেকটি কথা বলা হচ্ছে যে জেন্ডার ইকুইটি। তো জেন্ডার ইকুইটি বলতে আমরা কি বুঝতেছি? যে আমরা বুঝতে পারি যে বাংলাদেশি বা যে কোনো মানুষ, মানে সে ফার্স্ট জেন্ডার হোক বা সেকেন্ড জেন্ডার বা থার্ড জেন্ডার, আমরা সবাই মানুষ হিসেবে সমান। তো এই যে মতবাদটা, এটাকে ভুলভাবে চালিত করা হচ্ছে এখন। তো এই নিয়ে আপনি কি বলতে চান, যে আসলে কি সাম্যের একটা আমরা বাংলাদেশ চাই? আমাদের কি সবার আগে বাংলাদেশ, নাকি আসলে আমাদের একটা পার্টিকুলার ধর্ম কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বাংলাদেশকে দেখতে চাই? এই সম্পর্কে আপনার মতামত আমি জানতে চাচ্ছিলাম আর কি। আমার কাছে সবার আগে বাংলাদেশ। আমার বাংলাদেশে মুসলমান থাকবে, আমার বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, মারমা থাকবে, গারো থাকবে, সকলে থাকবে। আমার সবার আগে বাংলাদেশ। এবং এই সবার আগে বাংলাদেশ নীতিটার দর্শনকে চিন্তা করেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান দর্শন দিয়েছেন যে আমরা বাংলাদেশি, আমাদের জাতীয়তা বাংলাদেশি জাতীয়তাবাদ। যে কারণে এই বাংলাদেশি জাতীয়তাবাদ সকলের কাছে সমাদৃত হয়েছে, সকল ধর্মের কাছে, সকল ক্ষুদ্র জাতি গোষ্ঠী থেকে শুরু করে
আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে। আর সেজন্যই আমি মনে করি যে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যদি এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের সুযোগটা সবচেয়ে বেশি এই কারণেই যে আমাদের যুগ যুগ ধরে আমরা সকল ধর্মের মানুষ, সকল জাতিগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করছি। এখানে কোনো জাতি গোষ্ঠীর মধ্যে কোনো ধরনের ক্ল্যাশ নেই, কোনো জাতিগোষ্ঠীর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই, কলহ নেই। যদিও ষড়যন্ত্রকারীরা, যারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী, যারা রাষ্ট্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, এই জাতি গোষ্ঠীগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করে দেবার অনেক অপচেষ্টা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামকে ভাগ করে দেবার চেষ্টা করা হয়েছে, চট্টগ্রামকে ভাগ করে দেবার চেষ্টা করা হয়েছে, আরো অন্যান্য জায়গাকেও মানে ভাগ করে বাংলাদেশটাকে খণ্ড বিখণ্ড করে দেবার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ, এই বাংলাদেশী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েই আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি আগামীতেও এই বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটা আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমার আমার মতবাদের সাথে জাতীয়তাবাদের মতবাদ অসম্ভব রকমের মিলে যায়। কিছুদিন আগে আপনি যদি দেখে থাকেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ক্যাম্পাসের ভিতরে আদিবাসীদের উপরে হামলা হয়, এবং আদিবাসী শব্দটা আমরা যখন বললাম যে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আমরা সবাই বাংলাদেশি, আমি মুসলিম, আমি বাংলাদেশি, তুমি হিন্দু, তুমি বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশি, এই মতবাদটাকে যখন বিরুদ্ধাচরণ করা হলো, আসলে এই জিনিসগুলোকে আসলে খারাপের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে পায়তারাগুলো করা হচ্ছে খারাপের দিকে, এই সময়টাকে আমাদের আসলে অতিক্রম করতে হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমি আমি আরেকটু বলতে চাই, যেদিন প্রথম এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের উপরে আক্রমণ করা হলো, সেদিনই একটা টক শোতে আমি চরমভাবে প্রতিবাদ করেছিলাম এবং এখনো দেখি কিছু কিছু পত্রিকা আদিবাসী বলেন, যেটাকে আমি প্রতিবাদ জানাই। কারণ আমাদের এখানে আমরা সকলেই এক এক জাতি গোষ্ঠীর, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী হতে পারে, তারা আদিবাসী নয়। কাজেই আমরা এই যে এখন যে অপপ্রচারটা আদিবাসী বলে, সংখ্যালঘু বলে এই যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে, এটাকে আমরা প্রত্যাখ্যান করে আমরা যদি সকল জাতি গোষ্ঠী নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে আগামী দিনে এই রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পারি, রাষ্ট্রকে মেরামত করতে পারি, সেজন্যেও আর একটা কালজয়ী প্রস্তাবনা হলো এই ৩১ দফা। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশী জাতীয়তাবাদ বাস্তবায়িত হবে। এই ৩১ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। অসংখ্য ধন্যবাদ। এবারে আমি প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন স্যারের কাছে। আমার দেশের নাগরিক হিসেবে একটি প্রশ্ন, মানে স্বাধীনতার এতটা বছর পার হয়ে গেল, শহীদ মুক্তিযোদ্ধাদের আমরা এখনো তালিকা পেলাম না। কিছুদিন কয়েক বছর আগেও আমরা যেহেতু ২০০০ সালের পরবর্তী প্রজন্ম, তো আমরা দেখলাম যে একটা বাণিজ্য চলতে থাকলো, যে মুক্তিযোদ্ধা বাণিজ্য, এই যে দুর্নীতির একটা জায়গায়, এবং পরবর্তীতে যে কোটা আসলো এখান থেকে, এবং আমরা দেখলাম যে মেধাবী কিন্তু কোটার কারণে পিছিয়ে যাচ্ছে, এবং এমন আছে যে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কেউ একজন আমার থেকে সামনের সারিতে আছে। তো বিষয়টা তো আমাদের জন্য খারাপ লাগার। তো আমরা ৩১ দফার আমাদেরকে বলে যে মুক্তিযোদ্ধাদের একটা তালিকা করা হবে। তো আপনি কি মনে করেন যে এই তালিকাটা দ্রুত হওয়া সম্ভব, বা এটা আসলে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি আমি। ধন্যবাদ ফোকাল পয়েন্টকে, সেই সাথে সঞ্চালককে। এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির অভিভাবক এবং জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সম্মানিত অন্যতম সহ সভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক
সভাপতি আতর রহমান খান আজাদ, সেই সাথে সঞ্চালক আপনাকেও ধন্যবাদ। আমার বক্তব্যটা হলো যে বাংলাদেশ স্বাধীনতার মূল ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে ছোট করার মাধ্যমেই পতিত স্বৈরশাসক আওয়ামী সরকার এই মুক্তিযোদ্ধাদের ক্রয় বিক্রয়, বাংলা ভাষায় যেটাকে বলে যে মুক্তিযোদ্ধা টাকার বিনিময়ে, যাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদানই ছিল না, তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট গ্রহণ করেছে এবং সেই সার্টিফিকেটের বিনিময়ে কোটার নাম নিয়ে মেধাবীদেরকে পিছনে ফেলে সেই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান নাতি তাদেরকে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। যার কারণেই দেশ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং বিএনপির সকল নেতৃবৃন্দ এই স্বৈর শাসকের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে নিয়ে আন্দোলন করছেন। এবং সেই ক্ষেত্রে আমার মতামত হলো রাষ্ট্রের মাধ্যমে সঠিক মুক্তিযোদ্ধাদের একটি তালিকা অতি সত্বর প্রণয়ন করা জরুরি এবং সেই সাথে সঠিক মুক্তিযোদ্ধাদের যদি মূল্যায়ন করা হয় তাহলে রাষ্ট্রে কোনো অমুক্তিযোদ্ধা বা যাদের যুদ্ধে কোনো অবদানই নাই, তারা টাকার বিনিময়ে যে সার্টিফিকেট সংগ্রহ করেছিল তাদেরও একটি দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারা দিয়েছিলেন তাদেরও একটি শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি। আমাদের আরেকজন অতিথি আছেন, অ্যাডভোকেট আজাদ স্যার। আপনার কাছে আমার প্রশ্ন ওই দিক থেকেই যাচ্ছে যে 31 দফায় আসলে বলা হয়েছে, 31 দফার 12 দফায় বলা হয়েছে যে মিডিয়া কমিশন একটি গঠন করা হবে, এবং এই যে মিডিয়া কমিশনের গঠন করা হবে, আপনার কি মনে হয় যে এই কমিশন গঠন করলেই মিডিয়ার যে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এটি বাস্তবায়িত হবে? আপনি এ সম্পর্কে কি বলতে চান? ধন্যবাদ সঞ্চালক, উপস্থিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, টাঙ্গাইলের বিজ্ঞ পিপি। মূল বিষয় হচ্ছে যে শুধু বললেই নয়, আমি মনে করি যে বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা, এটি একটি সময়োপযোগী এবং একটি মাইল ফলক। আগামী দিনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। এবং এখানে যে প্রশ্নটি আপনি করেছেন যে শুধু কমিশন গঠন করলেই এটি হবে না, কারণ অতীতে যে সরকার এই দেশে দুঃশাসন চালিয়েছে, এদেশের গণতন্ত্রের প্রবর্তক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র চালুর মাধ্যমে এদেশকে গণতন্ত্রে পুনরুদ্ধার করেছেন এবং এদেশের মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন। তারপর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারপর থেকে এদেশে শুরু হয় দুঃশাসন এবং দীর্ঘ বছর চলে দুঃশাসন। সেখান থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে আবার গণতন্ত্র ফিরে আসে, তারপর আবার এদেশে স্বৈর শাসনের কবলে পড়ে। এইভাবে আমাদের দেশ গণতন্ত্র থেকে দূরে চলে যায় এবং ব্যক্তি প্রাধান্য চলে আসে। অতীতে যে সরকার জনরোষে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটেছে, এখানেও মিডিয়া কমিশনের কথা বলেছে, এখানেও গণতন্ত্রের কথা বলেছে। আসলে এখানে কোনো গণতন্ত্র ছিল না, এখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা ছিল না, এখানে সর্বত্রই ছিল ব্যক্তিগত ক্ষমতা কুক্ষিগত করে রেখে মানুষকে শোষণ, নির্যাতন এবং দুর্নীতির একটা বলয় সৃষ্টি করা। তো এখানে মিডিয়া কমিশন শুধু গঠন করলেই হবে না, সেই মিডিয়া কমিশনকে দায়িত্বশীল ভূমিকা এবং সেখানে মিডিয়ার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত এবং যারা অতীতের এই স্বৈর শাসকদের দোষক ছিল, তাদেরকে সেই মিডিয়া কমিশনে অন্তর্ভুক্ত করা যাবে না।
যদি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় আবারও সেই ফিরে যাবে। অতএব মিডিয়াকে গতিশীল রাখতে এবং মিডিয়াকে স্বাধীন রাখতে হবে। অতএব একটি সুন্দর কমিশনের মাধ্যমে এটি সম্ভব। আমার দৃঢ় বিশ্বাস যে বলা হয়েছে সেই দফায় সেটি করে এবং সেই দফার মাধ্যমে যদি সুচিন্তিত অভিমত নিয়ে একটি শক্তিশালী গণমাধ্যম এবং গণমাধ্যমের নীতি, সংবাদপত্রের নীতি এবং সাংবাদিকতার নীতি এটি যদি করা হয়, আমি মনে করি যে এটি অবশ্যই সম্ভব, অবশ্যই বাস্তবায়ন সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ছোটবেলায় আমরা দেখতাম যে বিএনপি যখন 2007 সাল 6 সালের দিকে থাকলেন, 6-এর আগে, তখন আমরা দেখতাম যে কার্টুন করে ব্যঙ্গাত্ব করা, তারপরে প্রথম আলোতে আমাদের এরকম কিছু জিনিস আমরা দেখতে পারতাম, রসালো। তো এই জিনিসগুলো কি আবার প্রবর্তন করা যায় কিনা, যেখানে আমাদের যে তরুণ প্রজন্ম মোটিভেটেড হতে পারে, যে কার্টুন, অ্যানিমেশন, এগুলোর মাধ্যমে যে সংবাদপত্রের যে একটা স্বাধীনতা বা বাক স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি, এই প্রচলনগুলো কি আমাদের নতুন প্রজন্মকে আরো বেশি মোটিভেটেড করতে পারে কিনা, এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? ধন্যবাদ। এটি অত্যন্ত একটি সুন্দর প্রশ্ন। কারণ হচ্ছে যে বিগত যে স্বৈর শাসন এদেশের মানুষ দেখেছে, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, সমস্ত কিছুকে গলা টিপে ধরা হয়েছিল সেখানে। এবং অতীতে ব্যঙ্গচিত্রের মাধ্যমে ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং গণতন্ত্রের চেহারা এগুলো তুলে ধরা হতো। কিন্তু শাসকের দাবানলে পরে সমস্ত পত্রিকা যতই স্বাধীনতা বলুক, আসলে কোন পত্রিকা মিডিয়াই স্বাধীনতা না, মানে কণ্ঠকে গলা টিপে হত্যা করা হয়েছে। এবং আমি মনে করি যে এই ব্যঙ্গচিত্র, কার্টুন এগুলোর মাধ্যমে যদি আবার সেই আগে ফিরে তাহলে সমাজের চিত্র কিন্তু কথা বলে সেই ব্যঙ্গচিত্রের মাধ্যমে অবশ্যই সেটি সুন্দর হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি আবার ফিরে যেতে চাই অ্যাডভোকেট আজম সাহেব। আমার কাছে আপনার খুব একটা মানে আপনার কাছে খুব বড় প্রশ্ন, মানে সংবিধান একটা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে, এই যে একটা পায়তারা হচ্ছে, এই যে কথা বলা হচ্ছে যে সংবিধান সম্পূর্ণ পরিবর্তন করতে হবে, কিন্তু আমাদের 31 দফায় আমি যখন পড়লাম তখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির এক দফায় বলা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। এই যে একটা দল বলছে যে সংবিধান সম্পূর্ণ পরিবর্তন করতে হবে এবং বিএনপি চাচ্ছে না যে সংবিধানের পরিবর্তন হোক, দেশের একটি আমূল পরিবর্তন হোক, কিন্তু 31 দফায় এসে আমরা আবার দেখতে পাচ্ছি যে সংবিধান আংশিক যে পরিবর্তন, যেটা হলে আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে, সেই পরিবর্তনটা আমরা করতে চাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের স্যার হওয়া প্রয়োজন কিনা, আমাদের কি আসলে কথা বলা প্রয়োজন কিনা, আর আমাদের কোন কোন ক্ষেত্রে এই সংস্কারের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? দেখুন, সংবিধান সংস্কার প্রয়োজন, কারণ এই সংবিধানের যে 16টা হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধনী হয়েছে, তার প্রয়োজনীয় 2-3টি সংশোধনী ছাড়া আর যে সংশোধনীগুলো হয়েছে, যেটা শেখ মুজিব করেছেন, স্বৈর শাসক এরশাদ করেছেন এবং ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা করেছেন, এটা শুধুমাত্রই তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য। দেখুন, একটা উদাহরণ আপনাকে দেই। যখন আপনার বিচারকদের বিচারের ভার এক সময় ছিল যে বিচারকরা যদি কোনো রকমের অপরাধ করেন তবে তাদের শাস্তির বিষয়টি দেখবে সংসদ, আর যখন বাকশাল হলো তখন এই বিষয়টি চলে গেল যে বিচারকদের বিচারের ভার হবে
রাষ্ট্রপতির উপর। তিনি বিচারকদের যে কোনো অন্যায় বা অপরাধের বিচারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন, তিনি বললেন যে না, বিচারকদের বিচারের ভার রাষ্ট্রপতির উপরে থাকবে না। তিনি নির্মোহভাবে বললেন যে এর জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে। বিচারকদের যে অন্যায়, বিচারকদের যে অনিয়ম, তার বিচার করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। অর্থাৎ ব্যক্তি কিভাবে রাষ্ট্রের কল্যাণে সংবিধানের সংস্কারগুলোর দিকে এগিয়ে যায়, আর কোনো ব্যক্তি যদি দেশপ্রেমিক না হয়, তাহলে তিনি কিভাবে সংবিধান সংশোধন করে দেশটাকে একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেন। যেমন শেখ মুজিব 25শে জানুয়ারি 1975 সালে মাত্র 13 মিনিট বক্তব্য রেখে সংসদে তিনি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল করে ফেললেন। আর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করলেন? ক্ষমতায় এসে গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে। অর্থাৎ একটা সংশোধনী, চতুর্থ সংশোধনী, যেটা গণতন্ত্রকে পাঠিয়ে দিলেন একেবারে গ্রেভিয়ার্ডে। আর আরেকটা সংশোধনী, পঞ্চম সংশোধনী, যে সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করা হলো। এবং সেই সাথে আমাদের বাংলাদেশের এই যে একটা কঠিন বিষয় ছিল যে বাংলাদেশের মানুষের জাতীয়তা কি হবে, এটা কি বাঙালি জাতীয়তাবাদ হবে না বাংলাদেশি জাতীয়তাবাদ হবে, চাকমারা কি বাঙালি হবে, মারমারা কি বাঙালি হবে, গারোরা কি বাঙালি হবে, না সকলেই তাদের নিজস্ব জাতি গোষ্ঠী নিয়ে থাকবে কিন্তু সকলেই হবে বাংলাদেশি। এই সমস্যাটারও ওই পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে সমাধান করে দিলেন। তো কাজেই এই যে সংশোধনীগুলো, এগুলো তো কালজয়ী, এগুলো তো থাকতে হবে। পুরো সংবিধানের ভিতটাকেই আমরা যদি পুরো নাড়িয়ে দেই এবং নতুন করে লিখি, সেটা তো কোনোভাবেই জনগণের কাছে, রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। ভিতটাকে ঠিক রেখে যে সংশোধনীগুলো কালো, যে সংশোধনীগুলি অকার্যকর, অকল্যাণকর রাষ্ট্রের জন্য, সেই সংশোধনীগুলো বাতিল করতে পারলে বা বাতিল করলে আমাদের সংবিধান পবিত্র হবে, আমাদের সংবিধান সময় উপযোগী হবে, আমাদের সংবিধান জনগণের সংবিধান হবে, আমাদের সংবিধানের মধ্য দিয়ে আমরা একটা কল্যাণধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আর সেজন্যই এই যে যেমন 70 অনুচ্ছেদ, এই 70 অনুচ্ছেদকে যেভাবে করা হয়েছে, এটা যদি সংশোধন করে এর কিছু মৌলিক বিষয় ঠিক রেখে অন্যান্য সকল বিষয়ে যদি সংসদ সদস্যদেরকে স্বাধীনতা দেওয়া হয়, তাহলে কিন্তু সংসদ সদস্যরা ওই পার্লামেন্টটাকে প্রাণবন্ত করতে পারে। পার্লামেন্টটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট থাকে না। তো তেমনি এরকম একটা একটা করে সংস্কার করে, যেমনি সংবিধানের যে সংস্কারগুলো শেখ হাসিনা করে গেছেন, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে গেছেন, এই তত্ত্বাবধায়ক সংস্কার ব্যবস্থাটাকে আমরা যদি ফিরিয়ে আনতে পারি, প্রতি 5 বছর পর পর আমাদের যদি জনগণের ভোটের দরকার হয়, তখন আমরা জবাবদিহিতার মধ্যে থাকব, রাজনীতিকরা থাকবে, প্রশাসন থাকবে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থাকবে। তখন যেমনি এই জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা সুশাসন কায়েম করতে পারবো। আপনার এই সংবিধানের সংস্কারের মধ্য দিয়ে আমরা যদি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরেও যে ব্যবস্থাগুলো আছে, যেমন একটা প্রস্তাবনা এসছে যে
দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী, পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই যে একটা কালজয়ী প্রস্তাবনা, এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেও বাংলাদেশে কেউ স্বৈর শাসক হতে পারবে না। ওই 2 টার্ম ওই প্রধানমন্ত্রী তিনি জবাবদিহিতার মধ্যেই থাকবেন, যে কারণে রাষ্ট্র আস্তে আস্তে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত হবে। যেমনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্য, এই ভারসাম্য আমরা যদি তৈরি করতে পারি এই সংবিধান সংস্কারের মাধ্যমে, তাহলেও কিন্তু আমাদের রাষ্ট্র একটা কল্যাণধর্মী রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। কোনো ব্যক্তি কিন্তু নতুন করে স্বৈর শাসক হওয়ার সুযোগ পাবে না। ঠিক তেমনি আরো যে প্রস্তাবনাগুলো আছে সংবিধান সংস্কারের, এই প্রস্তাবনাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু এই রাষ্ট্রকে আমরা এই একটা চমৎকার রাষ্ট্রে পরিণত করতে পারবো। একটা কথা মনে রাখতে হবে, সংবিধান রাষ্ট্র পরিচালনার একটা দলিল। এই দলিলকে আমরা যত নির্ভুল করতে পারবো, যত জনমুখী করতে পারবো, যত গণমুখী করতে পারবো, যত এটাকে বাস্তবসম্মত করতে পারবো, এটাকে যুগ উপযোগী করতে পারবো, তত রাষ্ট্র সমৃদ্ধ হবে, রাষ্ট্র যুগ উপযোগী হবে। এবং ওই যে কথাটা গণতন্ত্র, সাম্য, তারপরে মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এবং এগুলোর জন্য প্রথম ধাপটাই হলো এই সংবিধান সংস্কার। সংবিধানকে সংস্কার করতে হবে, সংবিধানকে পুরো পাল্টে দেয়া যাবে না। আমরা তো পুরো পাল্টে দিতে পারি না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটা পেয়েছি, এই রাষ্ট্রটা কি আমরা পাল্টে দিতে পারি? আমরা কি রাষ্ট্রটাকে পাল্টে দিতে চাই? তাহলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সংবিধানের যে ভিতটা রচিত হয়েছে, এবং এর মধ্য দিয়ে সময়ে সময়ে আমরা যে কামি যে সংশোধনীগুলো এনেছি, এগুলো রেখে যে কালো সংশোধনীগুলো, এগুলোকে আমরা যদি সংস্কার করে বিলুপ করে নতুন যে সংস্কার প্রস্তাব 31 দফার প্রথম প্রস্তাবনাই দেয়া হয়েছে, এগুলোকে আমরা যদি আলোচনার মধ্য দিয়ে, আমরা যদি ব্যাপকভাবে সংসদে বিতর্কের মধ্য দিয়ে আমরা যদি এগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে এই দলিলটি, রাষ্ট্র পরিচালনা করবার দলিল, এই সংবিধানকে একটা আধুনিক সংবিধানে রূপান্তরিত করতে পারবো। যেমন দ্বিকক্ষ, কেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এই 31 দফার প্রথম দফায় এই সংবিধান সংস্কারে নিয়ে আসা হলো। কারণ যখন দেখা গেল যে হ্যাঁ, এই রাষ্ট্রকে পরিচালনার জন্য আমাদের যারা দেশের বুদ্ধিজীবী, আমাদের দেশের যারা পণ্ডিত ব্যক্তিত্ব, যারা রাজনীতিতে সক্রিয় নয়, যারা নির্বাচনে আসবে না, যারা নির্বাচিত হয়ে সংসদে যাবে না, কিন্তু তাদের মেধাটাকে কাজে লাগাতে হবে। তাদের মেধাটাকে কাজে লাগাতে হলে তাদেরকে সংসদে আনতে হবে, তাদেরকে মেধাটাকে এই রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। তাদের জন্যই আরেকটা কক্ষ, আপার হাউস যেটাকে বলে পৃথিবীর অনেক দেশে, সেই আপার হাউসের প্রস্তাবনাই এই 31 দফা কর্মসূচির এই প্রথম দফাতে এই সংবিধান সংস্কার কর্মসূচিতে দেওয়া হয়েছে। এতে করে আমরা যদি সেই আপার হাউস প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশের বুদ্ধিজীবীদের, বাংলাদেশের পণ্ডিত ব্যক্তিদের এই রাষ্ট্র কাঠামোতে, রাষ্ট্রকে সমৃদ্ধ করাতে তাদের পরামর্শ আমরা কাজে লাগাতে পারবো। কিভাবে কাজে লাগাতে পারবো সেই বিষয়েও আরো অনেক আলাপ আলোচনা প্রয়োজন আছে। কিন্তু এই যে পদক্ষেপটা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এক কক্ষে থাকবে নির্বাচিতরা, আরেক কক্ষে থাকবে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের পণ্ডিত ব্যক্তিত্বরা, যারা বিভিন্ন পেশায় আছেন, তারা, তাদের মধ্য দিয়ে এই রাষ্ট্রটা সমৃদ্ধ হবে। এটা একটা
চমৎকার প্রস্তাবনা। এরকম আরো অনেক প্রস্তাবনা নিয়ে আমরা সংবিধান সংস্কার কর্মসূচিতে আমরা আলোচনা করতে পারি, অন্তর্ভুক্ত করতে পারি। এবং সেজন্য কি দরকার? সেজন্য দরকার একটা নির্বাচিত পার্লামেন্ট, এবং সেই নির্বাচিত পার্লামেন্টেই আমাদের এই ৩১ দফার সংবিধান সংস্কার সহ এই ৩১ দফাই আমরা আলোচনা করব, এবং আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটা একটা করে দফা আমরা বাস্তবায়ন করে এই দেশটাকে বিশ্বের বুকে একটা সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যাব। এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি, এটা কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমানের প্রতিশ্রুতি, এবং সেভাবেই আমাদেরকে তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন এবং গড়ে তুলেছেন। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। তাই বলবো যে এই যে ৩১ দফার প্রথম দফাটা, এই সংবিধান সংস্কার কর্মসূচি, এটা এতটাই যুগোপযোগী যে আমি এটাকেও বলবো কালজয়ী। আরেকটা কথা দেশনায়ক তারেক রহমান বলেছেন, যেটা অত্যন্ত বলা প্রয়োজন, যে এই রাষ্ট্রকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এই ৩১ দফায় আমরা সীমাবদ্ধ থাকবো না। দেশনায়ক তারেক রহমান বলেছেন যে সময়ের প্রয়োজনে এই ৩১ দফার বাইরেও আরো অনেক দফা, সময়ের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আরো দফা এখানে অন্তর্ভুক্ত হবে। কাজেই আমি মনে করি যে এই সংবিধান সংস্কার কর্মসূচি তাদের মধ্যে একেবারেই ১ নম্বর, তাদের মধ্যে সর্বপ্রথম একটা রাষ্ট্রের দলিল। এই দলিলটাকে আমরা উল্টে যদি ফেলে দেই, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র মুখ থুবড়ে পড়বে। এটাকে সংস্কার করতে হবে, এবং সেজন্যই ৩১ দফার প্রথম দফায় বলেছেন যে না, এটাকে ফেলে দেওয়া নয়, এটাকে মেরামত করতে হবে। আপনার মাথায় ব্যথা হয়েছে, আপনি মাথাটা কেটে ফেললে আপনি তো বেঁচে থাকবেন না। আপনার মাথাটাকে ঠিক রেখে আপনার মাথা ব্যথার মেডিসিন দিয়ে আপনার ব্যথাটাকে সারিয়ে তুলতে হবে। আর সেজন্যই আমি মনে করি এই সংবিধান সংস্কার কর্মসূচি একটা চমৎকার একটা প্রস্তাবনা, যে এই রাষ্ট্রের দলিলটাকে আমরা পরিশুদ্ধ করে এই দলিলের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। যেমনটা বলছিলেন, আপনার কাছে আসলে আমার অনেক কিছু জানার আছে। আমি আরেকটি প্রশ্ন এটার সাথেই করতে চাই। আপনি উচ্চকক্ষের কথা বললেন, আইনসভার উচ্চকক্ষের কথা। আমরা বিগত সময়ে দেখেছি যে আইনসভায় কি কথা হচ্ছে আমরা কখনো খুলে ওটা দেখার কোনো চিন্তা ভাবনা করতাম না, কারণ ওখানে যারা কথা বলছে আমার মনে হয় যে রিডিং করতে পারতো না বা এরকম কিছু। তো আমরা এই যে আইনসভায় উচ্চকক্ষের যে প্রবর্তন করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে ওখানে কারা থাকবেন? বুদ্ধিজীবী বলতে আমরা কাদেরকে বুঝছি, এবং সেই স্ট্রাকচারটা আসলে কিরকম হবে? এটা আপনার ধরুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র সাংবাদিক, সিনিয়র আইনজীবী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি, এভাবে যারা রাষ্ট্রের মধ্যে নিজেদেরকে তুলে এনেছেন সকলের কাছে গ্রহণযোগ্য পণ্ডিত হিসেবে, একজন বুদ্ধিজীবী হিসেবে, এই ধরনের ব্যক্তিদেরকেই আমরা দ্বিকক্ষে, আপার হাউজে অর্থাৎ দ্বিতীয় কক্ষে আমরা নির্বাচিত করব। এটাই আমাদের লক্ষ্য। কারণ তাদের কাছ থেকে আমরা যেন রাষ্ট্রের মূল্যবান পরামর্শগুলো, রাষ্ট্র কাঠামোর বা রাষ্ট্র সমৃদ্ধকরণের বা অর্থনীতি, আমাদের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের আগামী দিনের রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ, আমাদের এই সংকটময় বিশ্বে আমাদের যে জলবায়ু পরিবর্তন সহ আমাদের যে নানাবিধ সমস্যা, এই সমস্যাগুলোর আমরা যাতে করে তাদের কাছ থেকে প্রয়োজনীয় বিজ্ঞ পরামর্শগুলো পেতে পারি, এবং এই হাউজের কে আমরা থিঙ্ক ট্যাঙ্ক বলতে পারি রাষ্ট্রের, এই থিঙ্ক ট্যাঙ্কের কাছ থেকে আমাদের ওই পরামর্শগুলো আমাদের যে
নির্বাচিত সংসদ সদস্য যারা থাকবেন তারা যেন এগুলো নিয়ে আলোচনা করে যাতে করে তারা সিদ্ধান্ত নিতে পারেন। একটু আগে আপনি একটা কথা বললেন যে এর আগের সংসদে নির্বাচিত সংসদরা কি বলতেন আমরা বুঝতে পারতাম না, কি করতেন আমরা বুঝতে পারতাম না, আমরা শুনতাম না। কি করে শুনবেন, কি করে বুঝবেন? তখন তো এই বিতর্কের প্রতিযোগিতা হতো না, এটাকে বলা হয় আইন প্রণেতা। একজন সংসদ সদস্যকে বলা হয় আইন প্রণেতা, আর ওই প্রতিষ্ঠানটাকে বলা হয় আইন সভা। আইন সভায় আইন প্রণেতারা আইন প্রণয়নের জন্য নেটওয়ার্কের কিছুটা প্রবলেম হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। স্যার যেমনটা বলছিলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভার কথা, এবং আইনসভার উচ্চকক্ষে যারা থাকবেন তারা আসলে অনেক বেশি মেধাবী হবে, এবং আমার মনে হয় যে মেধা চুরির যে বিষয়টা আছে বাংলাদেশে, সবাই বলে যে বাংলাদেশের মেধাবীরা থাকতে চায় না, আমার মনে হয় এখান থেকে প্রবর্তিত হবে। এবং তারেক রহমান আমাদের একটা বেসরকারি ইউনিভার্সিটির একটা বক্তব্যের সময় বলেছিলেন যে আহ বাংলাদেশে ইংলিশ, বাংলা যেরকম কম্পালসারি একটা সাবজেক্ট থাকবে, সেরকমই ফ্রেঞ্চ, তারপর ইটালিয়ান যে ভাষাগুলো আছে, তারপর ল্যাটিন যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলোকেও থার্ড বা ফোর্থ ল্যাঙ্গুয়েজ হিসেবে কিভাবে আনানো যায়, কিভাবে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেয়া যায়, সেই বিষয়গুলোকে তিনি বলেছেন। আমার মনে হয় যে যখনই উচ্চকক্ষের একটি প্রবর্তন করা হবে, তখন এই বিষয়গুলো অটোমেটিকলি চলে আসবে। জি, এ পর্বে আমি আসলে জানতে চাচ্ছিলাম আমাদের অতিথি শফিকুল ইসলাম রিপন স্যারের কাছে, তার কাছে আমার একটি জানার বিষয় যে প্রাথমিক শিক্ষার উপর আমাদের দেশ নায়ক তারেক রহমান গুরুত্ব আরোপ করেছিলেন। তো প্রাথমিক শিক্ষাকে তিনি বলেছেন যে প্রাথমিক শিক্ষক যারা থাকবেন তারা সবচেয়ে বেশি মেধাবী হবেন। তো এই প্রক্রিয়াটা আসলে কিরকম হবে? আমরা আহ যদি আমরা বাইরের কিছু এক্সাম্পল আনতে চাই, জাপানের কিছু এক্সাম্পল আনতে চাই, তো এই এক্সাম্পল গুলো কি আমাদের বাংলাদেশের জন্য ঠিক কতটা প্রযোজ্য বলে আপনি মনে করেন? জি, আমাদের মূল শিক্ষাটাই হলো প্রাথমিক পর্যায় থেকে, এবং সেই শিক্ষাটা আমাদের দীর্ঘদিন সেটা মগজের মধ্যে থাকে। অর্থাৎ শুরুতে আমরা যে বিষয়টা শিক্ষাটা নিয়ে থাকি সেটা সহজে ভোলার নয়, এবং শুরুতেই যে আমরা শিক্ষাটা গ্রহণ করলাম, কিভাবে আমাকে চলতে হবে, দেশের প্রতি আমার কি আন্তরিকতা, সার্বিক বিষয়টা যদি আমাদের শুরুতে যিনি শিক্ষা দিবেন তিনি যদি সঠিক, বিদেশে যেভাবে শিক্ষাটা দেওয়া হয় তাদের কোনো প্রেশার থাকে না, তারা স্বাচ্ছন্দ্যে সেই শিক্ষাটা গ্রহণ করে, এবং দেশের স্বার্থে প্রথমেই তাদের যে দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা, সব শিক্ষাটাই কিন্তু শুরুর থেকে ওনারা শিখে আসেন। যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে পতিত সরকার যাকে বলি, স্বৈরশাসক, তিনি কিভাবে নাচবেন, কিভাবে গাইবেন, যে শিক্ষাটা আমাদের কোনো প্রয়োজন ছিল না সেই শিক্ষাটা দিয়েছিলেন। আমার মনে হয় যে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক সকল বিষয় চিন্তা ভাবনা করে এই দেশকে ভালোবেসে যে যারা শুরুতে শিক্ষাটা দিবেন সেই শিক্ষকদের মেধাবী না হলে উনি তো শিক্ষাটা দিবেন কি? যার মেধা আছে উনিই তো সেই মেধাটা বিতরণ করতে পারবেন। সেই বিষয়ের উপরেই গুরুত্বটা দিয়ে আমাদের আগামী দিনের দেশ নায়ক প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ মেধার অধিকার এবং বিদেশে যেভাবে এই শিক্ষাগুলো দেওয়া হয় সেই তারই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উনি প্রণয়ন করতে চেয়েছেন, যাতে দেশটা আগামী দিনে আরো উন্নত দিকে এগিয়ে যায় এবং রাষ্ট্রের প্রতি সকলের ভালোবাসাটা চিরস্থায়ী থাকে। টেকনিক্যাল বিষয়গুলোকে এখানে ইনভলভ করা যেতে পারে, সায়েন্স প্রজেক্টের ব্যাপারগুলো আনা যেতে পারে, সংস্কৃতির সাথে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে পরিচয় করা। এবং সেখানে
আমাদের দেশনায়ক তারেক রহমানের আরেকটি কথা ছিল যে আমরা সায়েন্স আর্টস যে শিক্ষাগুলোই নেই তার বাইরে, যেমন একটা খেলাধুলা এবং একটা আর্ট, চিত্র, যেটা আমরা বলি যে চিত্র, মানে কোনো কিছুর ছবি আঁকলেন, যে যে বিষয়ে পারদর্শী থাকেন, অর্থাৎ বিদেশে যখন কর্মক্ষেত্রে যাবেন নিজের নির্দিষ্ট চাকরির বাইরেও, যেমন বেহালা বাদক সেটার কথাও বলছেন যে এই শিক্ষাটাও যদি উনি একটা গিটার বাদক ভালোভাবে বাজাতে পারেন, এটা দিয়েও বাইরে উনি রোজগার করতে পারবেন, আয় বিদেশি মুদ্রা অর্জন করতে পারবেন। অর্থাৎ শিক্ষার পাশাপাশি যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি, বিদেশে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেটার প্রতিও উনি গুরুত্ব আরোপ করেছেন, যেটা আমাদের ওই 31 দফার মধ্যেও এই বিষয়গুলো বলা আছে। জি, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত, কারণ একটা সার্টেন টাইম পর্যন্ত আমার মনে হয় যে ছেলেমেয়েরা যেটা মনে রাখতে চায় আসলে সেটাকে সে মনে রাখতে পারে, এবং দেশ গঠনের জন্য এটা একদম একটা উপযুক্ত সময় বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার পরবর্তী প্রশ্ন অ্যাডভোকেট আজাদ সাহেব জন্য। স্বাস্থ্য এই কথাটা আসলে কতটা নিশ্চিত করা যাবে যখন আমাদের দেশে চিকিৎসকের বেতন শুরু হচ্ছে, একজন 5 বছর 7 বছর পড়াশোনা করে যাওয়ার পর তার বেতন হচ্ছে 25,000 টাকা, যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই অর্থ দিয়ে আসলে কতটুকু চলা যায়, তখন আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য। তো আমাদের দেশে কিভাবে চিকিৎসক থাকবে এবং কিভাবে মেধাবীরা আমাদের দেশে থাকতে চাবে না, মানে আমি এই সম্পর্কে জানতে চাচ্ছি যে আসলে কি করে আমরা তাদেরকে ধরে রাখতে পারি, আমাদের যে চিকিৎসকরা আছেন, এবং সবার জন্য স্বাস্থ্য এই বিষয়টাকে নিশ্চিত করতে পারি। জি, ধন্যবাদ। ইতিপূর্বে বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে জনাব আহমেদ আজম খান তিনি চমৎকার ভাবে যে সকল গোষ্ঠী একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে যেভাবে একটি জায়গায় দাঁড় করিয়ে রাষ্ট্রকে সমৃদ্ধির লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি যেভাবে চমৎকার বলেছেন, এবং শফিকুল ইসলাম রিপন তিনি মুক্তিযোদ্ধা সম্পর্কে যে কথা বলেছেন তার সাথে আমার একটু যোগ করে আমি আপনার প্রশ্নটা দেব। কারণ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই জাতি স্বাধীনতা অর্জন করেছে। কারণ সেই স্বাধীনতার সুফল কিন্তু জনগণ ভোগ করতে পারেনি, কারণ সেই সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা সেই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি, যার কারণে মুক্তিযুদ্ধের পরে আমাদের জাতি বিভক্ত হয়ে পড়ে এবং আমাদের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। পরবর্তীকালে পতিত সরকারের সময় দেখা গেল যে টাকার বিনিময়ে, যেটি টাঙ্গাইলের বিজ্ঞ পিপি শফিকুল ইসলাম রিপন, তিনি টাঙ্গাইল জেলা বার সমিতিরও সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক, তিনি চমৎকার বলেছেন টাকার বিনিময়ে সেই সার্টিফিকেট ক্রয় বিক্রয় এবং ভুয়া মুক্তিযোদ্ধা এমন ভাবে দাবিয়ে বেড়াচ্ছিল যে যেটিকে প্রতিরোধ করার মতো কারোই ক্ষমতা বা শক্তি ছিল না, এবং যার কারণে সেই কোঠায় আপনিও যেটি বলেছেন যে কোঠায় এসে সেখানে মেধাবীরা পিছিয়ে গেছে। এখন আমি আপনার প্রশ্নটার কথা বলি, সেটা হচ্ছে যে আপনার চমৎকার প্রশ্ন, সেটি হচ্ছে যে এখানে আমি চমৎকার ভাবে মানে কথাটা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশে বিসিএস করে একই ক্যাডারে চিকিৎসক, কৃষিবিদ, অন্যান্য যারা তারা কিন্তু প্রবেশ করছে চাকরিতে। প্রশাসন ক্যাডারে যারা প্রবেশ করতেছেন দেখেন তারা কতটুকু সুযোগ সুবিধা, তারা 10 বছরের মধ্যেই ডিসি হয়ে যাচ্ছেন। আর একজন চিকিৎসক ওই বেতনে চাকরি নেওয়ার পর তারপরে তার একজন সিভিল সার্জন চাকরি জীবনের শেষ প্রান্তে এসে নিয়ে হয়তো তিনি সিভিল সার্জন হতে পারছেন। এই যে মানে আমাদের এখানে যে একটা বৈষম্য, এই বৈষম্যটাকে দূর করতে হবে। আর এখানে চিকিৎসক তিনি দিন রাত 24 ঘন্টায় যদি আমরা ধরি
তাকে কিন্তু চিকিৎসা সেবা দিতে হয়। তাদের যে বেতন এবং যে ভাবে তাদের পারিশ্রমিক দেওয়া হয়, এটি আসলে আমি মনে করি মোটেই যুক্তিযুক্ত নয়। এবং এখানে বেতনের এইটি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি চিকিৎসকদের, যেমন আপনি দেখেন প্রশাসনের একজন পিয়ানো, তিনি কিন্তু একটি গাড়ি নিয়ে দাপটের সাথে তার কর্মসূচি বাস্তবায়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আর একজন চিকিৎসক সেই পর্যায়ে থেকেও তিনি একটি গাড়ি তো দূরের কথা, একটি মোটরসাইকেলও কিন্তু তিনি পান না। এই যে একটা বৈষম্য, এই বৈষম্য থেকে দূর করতে হবে এবং আমাদেরকে এই জায়গার থেকে দূরে এই জায়গার থেকে দূরে চলে যেতে হবে। আমাদের এই চিন্তা মাথার থেকে ঢেলে মুছে ফেলতে হবে এবং আমাদেরকে চিকিৎসকদের যদি সেভাবে সম্মানী এবং সেভাবে বেতন না দেওয়া হয়, তারা তো ব্যক্তিগত চিকিৎসার ক্ষেত্রেই বেশি ঝুঁকে পড়বেন। কারণ এখানে আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে যে 31 দফার মধ্যে কিন্তু সমস্ত বিষয়, রাষ্ট্র মেরামত সংস্কারের কথা জনাব তারেক রহমান চমৎকার ভাবে তিনি আগামী দিনের রাষ্ট্র কি হতে পারে সে সম্পর্কে রূপরেখা দিয়েছেন। এবং জনাব আহমেদ আজম সাহেব তার সাথে আরেকটু যুক্ত করে বলেছেন যে সময়ের প্রয়োজনে আবার হয়তো সেটি আরো সংস্কার হতে পারে। তো আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে আসলে যে স্বাস্থ্য, এটি মানুষের একটি চিকিৎসা সেবা, এটি একটি মৌলিক অধিকার। এই অধিকার থেকে কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে, কারণ সুযোগের অভাবে সেভাবে কিন্তু চিকিৎসা সেবা হচ্ছে না। আর বিশেষ করে আমাদের যে নারী সমাজ, এই নারী সমাজের কথাও কিন্তু 31 দফায় নারীর ক্ষমতায়ন উন্নয়ন সম্পর্কেও কিন্তু এখানে সুন্দরভাবে বলা হয়েছে। এখন যে মাতৃকালীন যে একজন নারীর যে চিকিৎসা সেবা প্রয়োজন আমাদের দেশে, সেভাবে কিন্তু এখনো সেই চিকিৎসা ব্যবস্থাটা এখনো সেভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। সেটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে এবং চিকিৎসকের যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো বৃদ্ধি করতে হবে। আর পাশাপাশি আরেকটি কথা, সেটি হচ্ছে যে চিকিৎসকদের জন্য হাসপাতালেই তারা যাতে সেখানে চিকিৎসা সেবা দিতে পারে, তাদের কর্মক্ষেত্রের পরে তারপরে নির্ধারিত একটা ফি এর মাধ্যমে তারা যাতে মানুষের অধিকতর আরো স্বাস্থ্য সেবা এবং সুচিকিৎসা এবং হাসপাতালেও সেই অপারেশনটাও করতে পারে, তাহলে একজন সাধারণ মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু অধিকতর সুচিকিৎসা পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাডভোকেট আহমদ আজম স্যারকে আমি আরেকবার একটু কানেক্ট করার চেষ্টা করব। স্যার, আপনি কি আছেন? আমি আসলে খুবই আপ্লুত আপনাদের সবাইকে আমার আজকের অতিথি হিসেবে পেয়ে আজকের আয়োজনে। আম, আসলে নেটওয়ার্ক ইস্যু একটু হচ্ছে বলে মনে হচ্ছে। আমার আসলে আমরা প্রোগ্রামে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, কিন্তু আমার আসলে আপনার কাছে আরেকটি আছে স্যার, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে যে বিকেন্দ্রীকরণের কথা একটা বলা হচ্ছে। তো বিকেন্দ্রীকরণ আসলে কতটা প্রয়োজন? এবং 21 দফায় আমি কোট করে বলছি, বলা হয়েছে যে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত ও ক্ষমতাবান করা হবে। আমার কাছে প্রশ্ন হলো যে এর বাস্তবায়ন আদতে কতটা সম্ভব? আসলে বিকেন্দ্রীকরণ অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের মাননীয় সংসদ সদস্য, ওনারা হচ্ছেন ল মেকার, ওনারা আইন প্রণেতা, ওনারা আইন প্রণয়ন করবে। এখন দেখা যায় যে ওনারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, গমের বিতরণ থেকে শুরু করে, তারপর বয়স্ক ভাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় ওনারা হস্তক্ষেপ করেন। এটি পদ্ধতি সিস্টেমের কারণে বিগত সরকারের আমলে দেখেছি যে এই সমস্ত কাজগুলো ওনারা করেছেন এবং ঠিকাদারি থেকে শুরু করে সমস্ত কিছুই।
এখন আমার কথাটা হচ্ছে সুস্পষ্টভাবে, সেটি হচ্ছে যে বিকেন্দ্রীকরণ এবং পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়ন করা অত্যন্ত জরুরি। এবং স্থানীয় সরকার থাকবে স্বাধীন, এবং তারা তাদের উন্নয়নমূলক প্রকল্প তারা গ্রহণ করবে এবং তারা সেগুলো সেভাবে বাস্তবায়ন করবে। এবং যদি এইভাবে স্থানীয় সরকারকে ক্ষমতায়ন এবং শক্তিশালী করা হয়, তবে আমি মনে করি যে স্থানীয় সরকারের অধীনেই স্থানীয় জনগণ ওই এলাকার এবং ওই স্থানীয় মানুষরা কিন্তু তার কাছেই বেশি আসে যায়। তো কাজে আমি মনে করি তাদেরকে যদি ক্ষমতায়ন করা হয়, তবে আস্তে আস্তে আমাদের ওই এলাকার সমৃদ্ধি, মানুষের মাইন্ড সেট আপ, এটিও সম্ভব হবে। এবং এটি সম্ভব, তবে এটি সময়ের ব্যাপার। কারণ দীর্ঘদিনের দুঃশাসন এবং দীর্ঘদিনের যে বঞ্চনা, যার শিকার হয়ে মানুষ চলে এসেছে, এটিকে দূর করতে একটু সময় লাগবে, রাতারাতি এটি সম্ভব নয়। যেমন আহমেদ আজম খান সাহেব তিনি বলেছেন যে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে 31 দফার কথা তিনি বলেছেন, যে এখানে পার্লামেন্টের দ্বিকক্ষের কথা যেটি বলেছেন অত্যন্ত চমৎকার। এবং এখানে শিক্ষা ব্যবস্থার কথা তিনি যে বলেছেন চমৎকার। এখানে তার যে কথা সেটি হচ্ছে যে আমাদের যে আহ সংবিধান, এই সংবিধানকে একবারে ফেলে দেওয়া যাবে না। আমাদের এই সংবিধানকে আলোকে অতীতে যে সমস্ত কালাকানুন সৃষ্টি হয়েছে, এগুলোকে এগুলোকে বিয়োজন করে নতুন যে সমস্ত সময়ের প্রয়োজনে যে সমস্ত বিষয় প্রয়োজন, সেগুলোকে সংযোজন করে স্বাধীনতার মূল্যবোধ চেতনা থেকে সমুন্নত রেখে আমাদের সংবিধানকে সংশোধন করতে হবে। এবং অতীতের সেই জঞ্জাল সংবিধানে যে সমস্ত রয়েছে, এগুলোকে সংস্কার করে সংশোধন করে পার্লামেন্টে আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে আমরা স্বাধীনতার সুফল যাতে পাই, সেই চেতনায় যাতে আমরা উদ্বুদ্ধ হতে পারি, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আম, আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে, এবং আমি আনন্দিত যে আহমেদ আজম খান স্যার আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছে। আমি তার কাছে একটি লাস্ট প্রশ্ন রাখতে চাই, এবং এই প্রশ্নটা আমার আসলে খুবই আমি খুব জানতে চাই, আমি ব্যক্তিগত কারণে খুবই জানতে চাই যে গণভোট ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে এই সম্পর্কে সংবিধানে বলা হচ্ছে। তো এ সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাই আহমদ স্যারের কাছ থেকে। দেখুন, রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। আমরা এটা মুখে বলে থাকি, কিন্তু এর বাস্তবায়নের জন্য কি করা প্রয়োজন সেই কাজগুলো কিন্তু আমরা করি না। তো রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়, তাহলে যখনই কোনো মৌলিক পরিবর্তন আসে তখন জনগণের মতামতের প্রয়োজন হয়। আপনি 5 বছর পর পর যে সংসদ নির্বাচন দেবেন, সেখানে জনগণের একটা ক্ষমতায়নের প্রশ্ন আসে। জনগণ ভোট দিয়ে একটি সংসদ নির্বাচন করলেন। ওই সংসদে যখন রাষ্ট্রের আরেকটা মৌলিক পরিবর্তন হবে, সেই পরিবর্তনের জন্য তো আপনার জনগণের মতামতের প্রয়োজন হবে, এবং তখনই আপনাকে গণভোটে যেতে হবে। যদি আপনি তখন গণভোটে না যান, তাহলে কিন্তু জনগণের মতামতটা নেওয়া গেল না, এবং জনগণের ক্ষমতায়নটা কিন্তু বাস্তবায়িত হলো না। জনগণ আপনার ওই মৌলিক পরিবর্তনটা গ্রহণ করবে কিনা, বর্জন করবে কিনা, সেটা গণভোট ছাড়া আপনি কি করে বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন না। এই জন্যেই গণভোটটা সংবিধানে যে ছিল, এটা অত্যন্ত প্রয়োজন ছিল। গণভোট ফ্যাসিবাদী সরকার এই আর্টিকেলটাকে তারা বিলুপ করে, তারা জনগণের ক্ষমতায়নকেই আসলে বিলুপ করে দিয়েছেন। এই জন্য আমি মনে করি যে রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের প্রত্যেকটা মৌলিক পরিবর্তনের জন্য জনগণের মতামত প্রয়োজন। যেমনি 5 বছর পর পর তাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, সরকার গঠিত হবে, সংসদ গঠিত হবে,
ঠিক তেমনি সংসদে যখন রাষ্ট্র পরিচালনার কোনো মৌলিক পরিবর্তন হবে, তখন আবার ওই যে কোনো সময়েই সেই পরিবর্তনের জন্য জনগণের মতামতের প্রয়োজন হবে, তখনই গণভোটের প্রয়োজন হবে এবং গণভোটের মধ্য দিয়ে তারা রায় দেবে যে এই পরিবর্তনটা যুগ উপযোগী, আমরা মতামত দিলাম, অথবা এই এই সংস্কারটা বা পরিবর্তনটা প্রয়োজন নেই, আমরা না করলাম। এই জন্যেই ওই হানা ভোটের প্রয়োজন হয়। এই জন্যেই আমার মনে হয় যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানে। এটাতে জনগণের মতামত এবং জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্রের মালিক যে জনগণ, সেটা প্রমাণিত হয়। জি, আমার মনে হয় যে গণতন্ত্র কনসেপ্টটা যে শুধু বইয়ের কনসেপ্ট না, এটা দিয়ে আসলে অনেক বেশি প্রমাণিত করা যায় যে রাইট। গণভোট। আমার মনে হয় যে এই যে মাইল ফলক গুলো বিএনপি আমাদের মাঝখানে আনতে চেয়েছে, এটা আরো বেশি প্রচারণার প্রয়োজন। এই যে আপনি আজকে সংবিধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, আমি নিজে অনেক বেশি সমৃদ্ধ হলাম এবং আশা করছি আমার যারা দর্শক আছেন সবাই এটা জেনে অনেক বেশি খুশি হলেন এবং দেশ নিয়ে সবাই আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবেন। এই চিন্তাগুলো আমার মাথায় চলে আসলো এবং আমি আমার অতিথি যারা আছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমার এই আয়োজনে থাকার জন্য। এবং দর্শক যারা আমার আছেন, জি স্যার, আমি আরেকটু যোগ করতে চাই, যদি আপনি আমাকে সুযোগ দেন। জি অবশ্যই। আমি মনে করি যে এই যে আপনি এই রাষ্ট্র মেরামতের এই 31 দফা নিয়ে যে টকশো গুলো করছেন, এই টকশো গুলো আপনি চালিয়ে যাবেন এবং এই 31 দফা আমরা যদি বাংলাদেশের সব জায়গাতে ছড়িয়ে দিতে পারি, তাহলে শুধু যে রাষ্ট্রের জনগণ বিএনপির প্রতি কৃতজ্ঞ হবে বা বিএনপিকে সমর্থন করবে তাই নয়, রাষ্ট্র সম্পর্কে জনগণের একটা ধারণা তৈরি হবে। রাষ্ট্রের মালিকানা যে জনগণ, সেই সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হবে এবং রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ যে জরুরি, এই ধারণা তাদের মধ্যে তৈরি হবে এবং রাষ্ট্রটা যে আগামী দিনে তাদের অংশীদারিত্বের ভিত্তিতে এই রাষ্ট্র সমৃদ্ধ হবে, এই ধারণাটা তৈরি হবে। এই জন্যে আরো ব্যাপকভাবে প্রচার এবং প্রচারণা প্রয়োজন। আপনি তা করছেন এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং যারা এই টক শো দেখলেন তাদের সকলের কাছে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই টক শোর মূল উদ্দেশ্যই হলো জনগণের সাথে কানেক্টেড থাকা, যে আপনারা কি চাচ্ছেন আপনারা আমাদের জানান, কমেন্ট সেকশনে জানান এবং আমাদের লাইভ সেশন গুলোতে আপনারা জয়েন করেন এবং আমরা আপনাদের কথা জানতে চাই। আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ, আপনাদের সাথেই আমরা বাংলাদেশটা আসলে করতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমার আজকের অতিথিদেরকে। আমি চেমন ফারিয়া ইসলাম মেঘলা ছিলাম আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।